আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তারকেশ্বর বাবার মাথায় জল ঢাললাম। এখন আমি মন্দিরের ভেতরে। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আর ট্রাভেলার মৃত্যুঞ্জয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের 3 তারিখ রবিবার, আর আমি সিঙ্গুর থেকে চলে এসেছি শেওড়া পুলিশ স্টেশন। আর এখান থেকে যাব বৈদ্যপাটি নিমাই তীর্থের ঘাট। ওখান থেকে জল তুলে পায়ে হেঁটে, খালি পায়ে সম্পূর্ণ 37 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবো। আর এই যাত্রাপথের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরবো, কারণ আমি এই রুটেরই ছেলে। অর্থাৎ কোন রাস্তায় গেলে তোমরা ভালোভাবে পৌঁছাতে পারবে, সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা কলকাতা, খড়গপুর, মেদিনীপুর অর্থাৎ সাউথ ইস্টার্ন এইসব সমস্ত লাইন থেকে আসবেন, তাদের প্রথমে আসতে হবে হাওড়া স্টেশন। এবং হাওড়া স্টেশনে এসে তোমাদের ধরতে হবে মেন লাইনগামী লোকাল ট্রেনগুলোকে। অবশ্যই মাথায় রাখবে, কখনোই কর্ড লাইন লোকালগুলোকে তোমরা ধরবে না। আর যে সমস্ত বন্ধুরা রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, শিয়ালদা এইসব জায়গা থেকে আসছো, তাদের আসতে হবে ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনে আসার পরে চলে আসতে হবে অটো স্ট্যান্ডে। আর ওখানে এসে তোমাদের বলতে হবে শেওড়াফুলি ফেরিঘাট কোন অটোগুলো যাবে। তো 15 টাকা ভাড়া লাগবে, তার বিনিময়ে তোমরা চলে আসবে এই শেওড়াফুলি ফেরিঘাট। আর ওখানে এসে এই ঘাট পার হয়ে চলে আসতে হবে শেওড়াফুলি। এখন আমি দাঁড়িয়ে আছি শেওড়াফুলির 4 নম্বর প্ল্যাটফর্মে। 1, 2, 3 এগুলো হচ্ছে তারকেশ্বর। আর 4, 5, 6 এই লাইনগুলো ব্যবহার হয় সাধারণত তোমার মেন লাইন বর্ধমান, ব্যান্ডেল, কাটোয়া এইসব লাইনের জন্য। তো এখন আমাদের যেতে হবে রেল লাইন পার হয়ে 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। হাওড়ার দিক থেকে যখন আসছো সামনের দিক বর্ধমান, অর্থাৎ ওই সামনের দিকে একেবারে দেখো, লক্ষ্য করতে পারবে যে রেলওয়ে ক্রসিং আছে। ওই ক্রসিং ক্রস করে সামনেই বাজার, সেই বাজার ক্রস করে তোমাদের চলে যেতে হবে মেন রুটে। তো আমি বলবো তোমাদের ওভারব্রিজ ব্যবহার করার জন্য, কারণ এই সময় প্রচুর ভিড়ভাট্টা থাকে। আর এই লাইনে যেহেতু মেল ট্রেন চলে, তো প্রচুর গতিসম্পন্ন, ভিড়ভাট্টা থাকার কারণে কোনো বিপদ ঘটে যেতে পারে। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো ওভারব্রিজ ব্যবহার করতে। আর আমি নিজেও এই ওভারব্রিজ ব্যবহার করব। তো চলো এখন আমরা এই ওভারব্রিজ ক্রস করে 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। এবার ওখান থেকে আমি রেল লাইনের পাশ দিয়েই ওই সামনের গেটের কাছে যাব। ওখান থেকে যাব বাজার ক্রস করে মেন রাস্তার দিকে। চলো। আগে বন্ধুরা কি হতো না, এই স্টেশনের উপরেই সমস্ত কিছু দোকানদানিগুলো বসে যেত, কিন্তু এখন আর সেগুলো বসতে দেয় না। তো স্টেশন ক্রস করার পর থেকেই তোমাদের চোখের সামনে এবার চলে আসবে সমস্ত কিছু। দেখো বাজার সামনে, এই বাজারটা খুবই ভিড়ভাট্টা। আবার বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার জল ঢালার জন্য জলযাত্রীদেরও প্রচুর ভিড়। তো এই ভিড়ভাট্টা ক্রস করেই আমাদের যেতে হবে সামনের রাস্তায়। আর এই পথে তোমরা যে কোনো রাস্তায় তোমরা ধরতে পারো। দেখো যে কোনো রাস্তায় কিন্তু ওই মেন রাস্তায় পৌঁছে যাবে। দেখো শেওড়াফুলি বাজারের ভেতরে, এটা সাধারণত ফল বা সবজি মার্কেট। এখানেও কিন্তু ওই এখন বাঁক থেকে শুরু করে সমস্ত কিছু জলযাত্রীদের সরঞ্জাম বসে গিয়েছে। দেখো আমি এখন প্রায় বাজারটা ক্রস করেছি এই গলির সামনে। আর তোমরা এদিকে আসার জন্য যে গলিটা তোমাদের সামনে পড়বে সেই গলি তোমরা ধরে নিতে পারো। সমস্ত গলি দিয়েই তোমরা এই মেন রাস্তায় পৌঁছে যেতে পারবে, সে দোকানের মাঝখান দিয়ে হোক বা যে কোনো জায়গা দিয়ে। দেখো এখন আমি সামনে দেখতে পাচ্ছি সেই মেন রাস্তা।
এই চলে এলাম মেন রাস্তায়। তোমরা যে কোনো গলি রাস্তা পাবে, সোজা এদিকে আসার চেষ্টা করবে, তো এই রাস্তায় চলে আসবে। আর এই রাস্তার দুপাশে রয়েছে প্রচুর প্রচুর এই সমস্ত সরঞ্জাম, পাঁক থেকে শুরু করে সমস্ত কিছু এই রাস্তার দুপাশে যতদূর পর্যন্ত আমরা যাব চোখে পড়বে। দেখো সামনে দেখা যাচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট। যে সমস্ত বন্ধুরা শিয়ালদা লাইন হয়ে আসছো, ব্যারাকপুর হয়ে আসছো, তাদেরকে আমি বলেছিলাম এই ঘাট পার হয়ে চলে আসতে হবে শেওড়াফুলি। তোমরা যখন ঘাট পার হয়ে আসছো, ঠিক তোমাদের ডান দিকে চলে আসতে হবে, কারণ বাঁদিকে শেওড়াফুলি স্টেশন, আর এই ঘাটের দিক থেকে যারা আসছো তারা ঠিক ডান দিকে মারবে। থেকে এই একটাই রাস্তা, কোনো দিক দেখো বন্ধুরা, এই রাস্তার দুপাশে একেবারে যেদিকে চোখ দেবে সেদিকেই শুধুমাত্র এই সমস্ত সরঞ্জাম। আর দেখতে পাবে তোমরা হোটেল। তোমরা এই সব হোটেল থেকে নিরামিষ আহার করে নিতে পারো, এবং যাওয়ার পথে তোমরা যেখানে ফাঁকা পাবে সেখানেই তোমরা কিন্তু ঘর পাক তোমাদের পছন্দ মতো কিনে নিতে পারো। কারণ যেহেতু তোমাদের একটু টেস্ট করে নিতে হবে, অনেক সময় প্লাস্টিকের যে সমস্ত ঘটগুলো থাকে ফুটো থাকতে পারে বা মাটির ভাঁড়ও, তোমরা জল দিয়ে আগে একটু টেস্ট করে নেবে। জল দিয়ে কিছুক্ষণ দেখার পরে সেগুলো টেস্ট করে নিয়ে তারপরে কিন্তু তোমরা সেগুলো কিনবে। প্রচুর প্রচুর দোকান তোমরা রাস্তার দুপাশে পেয়ে যাবে, অজস্র দোকান। আর এই পথেই কিন্তু বন্ধুরা তোমাদের আরও কয়েকটি ঘাট পড়বে, আরও 2 থেকে 3টি ঘাট তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, এই ঘাটগুলোই কিন্তু সামনেই ব্যানার দেওয়া আছে, দেখো মাথা পিছু 10 টাকা করে তোমাদের ওই ঘাট থেকে জল তোলার জন্য দিতে হবে। আর আমি যে ঘাটে যাচ্ছি নিমাই তীর্থের ঘাট, সেই ঘাটে কিন্তু তোমাদের এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না। বাকি যে সমস্ত ঘাটগুলি আছে সেই সমস্ত ঘাটগুলোতে তোমাদের মাথা পিছু 10 টাকা করে অবশ্যই পে করতে হবে। জল দিয়ে টেস্ট করা আছে, জলটা ফেলে দিতে হবে। এই ঘরটা হলে 20 টাকা, তাই তো? এটা সমেত নেই। আর এই প্লাস্টিকের এই ঘরটা 10 টাকা, তাই তো? দাদা আপনার এখানে বাঁক কত থেকে স্টার্ট আছে? বাঁক আপনার স্টার্ট আছে 20 টাকা থেকে শুরু। 20 টাকা থেকে শুরু। এবার ওটা 300 টাকা অবধি আছে। মানে সাজিয়ে দিয়ে? না, শুধু 300 টাকা থেকে শুধু বাঁকের এবার দাম। সাজানো তো আপনি যেরকম ঘন্টা নেবেন, যেরকম দাম নেবেন ওই হিসাবে শুরু। তাহলে মোটামুটি সাজানো মিনিমাম কত থেকে স্টার্ট? মিনিমাম আপনি 10 টাকা করে দুদিকে 20 টাকাতেও সাজাতে পারেন, ওটা আবার 10,000 টাকা হয়ে যেতে পারে, সব কিছু মিলিয়ে। যেরকম ঘট বড় বড় যে বাঘগুলো থাকে ওগুলো ওরা নিয়ে। এই দোকানের পাশ দিয়েই কিন্তু চলে যাব আমি নিমাই তীর্থের ঘাট। দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই নিমাই তীর্থের ঘাট। প্রভু শ্রী চৈতন্যের সেই মূর্তি এখন আমরা দেখতে পাচ্ছি। এই নিমাই তীর্থ ঘাটের মাহাত্ম্যই আলাদা। নিমাই এই ঘাট থেকে জল তুলেই বাবার মাথায় জল ঢেলেছিলেন। আর এরপর আরও অনেক কিছু কথা শোনা যায়, যে এখানে নিম গাছে জবা ফুলও ফুটেছিল। তাছাড়াও রামকৃষ্ণদেব যখন অসুস্থ ছিলেন তখন মা সারদা এই ঘাট পার হয়েই কিন্তু দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। এখন আমি তোমাদের এই নিমাই তীর্থ ঘাটটা ঘুরিয়ে 4-5টা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখন আমি গঙ্গায় 3টে ডুব দিয়ে স্নান করে চলে এসেছি। আর এরপর আমি নতুন বস্ত্র পরে রওনা দেব বাবার উদ্দেশ্যে। সেই সাথে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, প্লাস্টিকের ঘটে সুবিধা থাকা সত্ত্বেও ঠোকা লাগলে ভাঙবে না বা পেঁয়াজ আটার ব্যবস্থা আছে, তা সত্ত্বেও আমি কিন্তু নিয়েছি মাটির ঘট।
কারণ ঠাকুরের কাছে জল ঢালতে হলে পেতল অথবা মাটি, এটাই আমি মনে করেছি। তো আমি সেটা তোমাদের জানালাম। এবার তোমাদের ব্যাপার, সেটা তোমরা যেটা নিও। তো শ্রী চৈতন্যকে প্রণাম জানিয়ে আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। এতে ব্যারিকেড করা আছে, ব্যারিকেডের ঠিক ডান দিক দিয়ে আমাদের বাইরের দিকে চলে আসতে হবে, কারণ বাঁ দিকটা হচ্ছে ভেতরে আসার পথ এবং ডান দিকটা হচ্ছে আমাদের বাইরে বেরিয়ে আসার জন্য। দেখো, এখন আমি এই ডান দিক দিয়ে বেরিয়ে আসছি, আর বেরিয়ে আসার সময় ঠিক ডান দিকেই আমাদের বাঁক নিতে হবে, কারণ বাঁ দিকে গেলে কিন্তু আমরা শেওড়াফুলি চলে যাবো। এই দেখো, ঠিক বেরিয়ে আসার সময় ডান দিকে আমরা চলে এলাম। এই রাস্তা এবার আমরা সোজা হাঁটা দেব। যেখানে যা বাঁক আছে সেই সমস্ত বাঁকের সামনে গিয়ে আমি তোমাদের অবশ্যই জানাবো। দেখো, এখানে একটা সরু গলি রাস্তা দেখছো, বাঁদিকে যাবে না, সিধা চওড়া যে মেন রাস্তাটা আছে সেই রাস্তা ধরেই তোমাদের এগিয়ে যেতে হবে। এখন আমরা এই রাস্তা ধরেই হাঁটতে থাকবো। এরপর দেখো, একেবারে এই সামনে যখন মন্দিরটা তোমরা দেখতে পাবে, আর সামনেই মেন রাস্তা। এই মন্দিরটাকে ডান হাতে রেখে প্রণাম জানিয়ে বাঁ দিকটা তোমাদের টান নিতে হবে। দেখো, সামনে দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটিকে। আর এই বাঁ দিকে এখন যেহেতু শ্রাবণ মাস, প্রচুর জলযাত্রী। আমি এই উদ্দেশ্যে তোমাদেরকে জানাচ্ছি, যখন ফাঁকার সময় কোনো জলযাত্রী থাকবে না, সেই সময় যদি কোনো বন্ধু ভাবো যে আমি একা একা জল ঢালতে যাব, তো তোমাদেরও কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে পথ তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাব তারকেশ্বর। দেখো, এই রাস্তা যখন যেদিকে বাঁকতে হবে এবং কোন দিকে তোমাদের যেতে হবে, সেই রাস্তা আমি তোমাদেরকে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য দিতে থাকবো। এই পথে এই মন্দিরটাতেও কিন্তু আমি প্রণাম জানালাম। এখানে রামকৃষ্ণ, মা শারদা, সকল দেবতাকে আমি এখানে প্রণাম জানিয়ে নিলাম। এরপরেই দেখো, এই বৈদ্যবাটির রেলগেটটা পড়বে, সামনে এই বৈদ্যবাটি স্টেশন। ডান দিকে বৈদ্যবাটি স্টেশনটিকে রেখে কিন্তু আমরা সোজা এগিয়ে যাব। দেখো বন্ধুরা, এই লোকেশনগুলোকে ভালো করে দেখানোর আমার একটাই উদ্দেশ্য, কারণ এখানটা কিন্তু অনেকগুলো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ চৌমাথা বলতে পারো। এই লোকেশানগুলো দেখে যখন তোমরা ফাঁকার সময় আসবে একা একা, তোমরা এই লোকেশানগুলোকে ভালো করে দেখে নাও। দেখো, কোন বিল্ডিংয়ের সোজা আমরা বেঁকে যাব। অর্থাৎ এতগুলো থাকা সত্ত্বেও ভালো করে আমি বিল্ডিংগুলো এই কারণে দেখাচ্ছি। দেখো, এই সোজা রাস্তায় কিন্তু আমাদের ধরতে হবে, ভালো করে দেখে রাখো। এই সমস্ত দোকানপাট বা বিল্ডিংগুলো কিন্তু দুদিনে উঠে যাবে না। তাই যখন তোমরা এই জলযাত্রী দেখতে পাবে না, একা একা আসবে, তখনও তোমরা কোন রাস্তাটা তোমাদের ধরে নিতে হবে, দেখো ভালো করে এই লোকেশানগুলো তোমরা দেখে রাখো। এরপর আর তোমাদের কোনো রকম অসুবিধা হবে না যে আমরা কোন রাস্তাটা ধরবো। এবার সিধা রাস্তায় আমরা এগিয়ে যেতে থাকবো। যখন যে রাস্তায় কোনো বাঁক আসবে বা রাস্তা ভাগ হচ্ছে, আমি সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিতে থাকবো, কারণ সারা বছরই এখন জল ঢালতে যায় সবাই। কোনো সময় কোনো বন্ধু যাতে না অসুবিধা হয়, সেই উদ্দেশ্যে আমি এত কিছু তোমাদের জানাতে থাকছি। শ্রাবণ মাসে এই যাত্রায় রবিবার যারা যাত্রা করবে সোমবার জল ঢালার উদ্দেশ্যে, রাস্তায় তোমরা প্রচুর এই ফ্রি মেডিকেল ক্যাম্প প্রচুর পেয়ে যাবে এবং ভান্ডারা। পরবর্তীতে আমি দেখাবো, অজস্র ভান্ডারা তোমরা পেয়ে যাবে। হোটেল ফর ইউ এর পক্ষ থেকে সমস্ত তারকেশ্বর যাত্রীদের জানাই স্বাগত সঙ্গীত এবং চাটনি ও পাপড়। তাই চলে আসুন এবং পেট ও মন করে খেয়ে যান।
কোথা থেকে আসছে? সারাপুলি নিমাই তো ঘাট থেকে। এখন আমরা চলে এসেছি দিল্লি রোডের কাছাকাছি। এই দিল্লি রোড আমাদের এখন ক্রস করতে হবে, আর এই ক্রস করার জন্য আমরা এখন থেমে গিয়েছি, কারণ যখন আমাদের অনুমতি দেওয়া হবে তবেই আমরা এই রোড ক্রস করতে পারবো, কারণ পুলিশ তখন রোড থামিয়ে আমাদের পারমিশন দেবে। অলরেডি দিয়ে দিয়েছে, এখন আমরা এই রোড ক্রস করে যাব। তো বন্ধুরা, তোমরাও কোনো রকম ঝুঁকি নেবে না। পুলিশ যখন তোমাদের পার করাবে তখনই এই রোড পার করবে। দেখো, আমরা এখন এই দিল্লি রোড ক্রস করছি। আমি যাত্রা শুরু করেছিলাম 1টা থেকে, একটু ভিড় কম পাওয়ার জন্য। তোমরা অবশ্যই একটু দেরি করে শুরু করো, কারণ রোদ্দুরটা তখন থাকবে না। অন্তত 4টে থেকে শুরু করলে এই রোদ্দুরের কারণে পিচের যে গরম ভাবটা পায়েতে লাগছে আমাদের, এটা তোমাদের একটু হলেও সুরাহা হবে যাত্রাপথে। দেখো বন্ধুরা, ফ্রিতে এই ভান্ডারা তোমরা সমস্ত রাস্তা জুড়েই পাবে, আপ টু লোকনাথের পরেও। অর্থাৎ তোমরা ফ্রিতে খাবার দাবার কিন্তু পেয়ে যাবে। আর 2 কিলোমিটার অন্তর অন্তর এই শৌচালয়গুলো যে দেখছো, এগুলো তোমরা সারা রাস্তা জুড়ে দেখতে পাবে। এতক্ষণে আমরা পৌঁছালাম শেওড়াফুলির পরবর্তী স্টেশন দিয়াড়া। সেই দিয়াড়ার কাছাকাছি। তো আমি তোমাদেরকে এখান থেকে বলবো না যে স্টেশনে যাওয়ার জন্য, কারণ সবেমাত্র শুরু হয়েছে যাত্রা। আর এখান থেকে দিয়াড়া স্টেশনের দূরত্ব অনেক। তো পরবর্তী নসিবপুর থেকে আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাবো যে কোন পথে তোমরা নসিবপুর স্টেশনারে পেয়ে যাবে। এই লোকেশনটা তোমরা ভালো করে দেখে নাও, কারণ এখান থেকেই তোমরা নসিবপুর স্টেশন যেতে পারবে। দ্বিতীয় স্টেশন শেওড়াফুলির পরবর্তী নসিবপুর। দেখো, ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই লোকেশনটা পেলে তোমরা নসিবপুর যেতে পারবে। এই রাস্তা ধরে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথেই তোমরা নসিবপুর স্টেশনে পৌঁছে যাবে। যারা কন্টিনিউ করতে পারবে না তাদের উদ্দেশ্যেই আমি শুধুমাত্র এটা বললাম। নসিবপুর বিশালক্ষী মন্দির, মায়ের কাছে প্রণাম জানিয়ে আমি আমার যাত্রা আবারও শুরু করলাম। এখানে আমাকে সাউন্ডটিকে পুরোপুরি মিউট করতে হলো। তার কারণ হচ্ছে এখানে গান চলছিল, অর্থাৎ কোনো মিউজিক যদি আমাদের ভিডিওর মধ্যে চলে আসে আমরা ভিডিওতে কপিরাইট খেয়ে যাব। এই কারণে আমি এখানে সাউন্ডটা পুরোপুরি অফ করে দিলাম। অবশেষে আমরা 12 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গিয়েছি সিঙ্গুরের মল্লিকপুর। আর এখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাবে। বাঁদিক দিয়ে যে রাস্তাটা যাবে সেটা ডাকাতকালী হয়ে সিঙ্গুর বাজারের উপর দিয়ে, আর ডান দিক দিয়ে যেটা যাবে সেটা সিঙ্গুর দুর্গাপুর হাইওয়ের উপর দিয়ে যাবে। এখন আমি বাঁদিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায় মা ডাকাতকালী মন্দিরে যাব, কারণ মা এখানে ভীষণ জাগ্রত। আর আমি সিঙ্গুরের ছেলে, তো অবশ্যই মায়ের সাথে দেখা করে তো যেতেই হবে। তো মায়ের বিষয়ে দু এক কথা না বললেই নয়।
মা শারদা যখন ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, শরীর অসুস্থ ছিল রামকৃষ্ণদেবের, সেই সময় ডাকাতরা মাকে এখানে ধরে। আর মায়ের সেই রূপ দেখে ডাকাতরা ভুল বুঝতে পারে। তখন থেকেই এখানে মায়ের পূজা শুরু হয়। আর সেই জাগ্রত মাকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রচণ্ড ভিড়, সোমবার রবিবারের যেহেতু জল তোলা, তো চেষ্টা করলাম কিছুটা দেখানো। আর আমিও এখানে মাকে পূজা দেব, জল ঢালবো। তারপর আমি তোমাদের আবারও নিয়ে চলে এসেছি ব্যাকে সেই মল্লিকপুরের যেখানে দু রাস্তা ভাগ হচ্ছে সেখানে। আমি বাঁদিক দিয়ে গেলাম না এই কারণে, আমি জানি সিঙ্গুরের যেহেতু ছেলে আমি, ওখান দিয়ে রাস্তাটা খুব খারাপ এবং বাজারের মধ্যে দিয়ে যেতে হবে, প্রচণ্ড ভিড়ের মধ্যে জ্যামের মধ্যে পড়তে হবে, তার সাথে দুটো রেলওয়ে ক্রসিং। অর্থাৎ এইগুলো যদি আমরা অ্যাভয়েড করতে চাই, অবশ্যই আমাদেরকে এই ডান দিকের রাস্তাটা ধরতে হবে। তাই আমি মায়ের কাছে জল ঢেলে আবারও আমি এই ডান দিকের রাস্তাটা ধরে চলে আসছি। আর এই পথেই বন্ধুরা একেবারে রোডের পাশেই পড়বে আমার বাড়ি। তো চলো বন্ধুরা, আমি তোমাদের সব কিছু দেখাতে থাকছি। দেখো, আমি তোমাদের এখন ডান দিকটা দেখাচ্ছি। এদিকে এখন বর্ধমানের দিক ডান দিক, আর আমি যদি এই বাঁ সাইডটা দেখাই, এটা হলো ডানকুনি সাইড। অর্থাৎ বাঁ দিকে ডানকুনি আর ডান দিকে বর্ধমানের দিক। আর আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। আর এই ওভারব্রিজের ওপরে এই দু সাইডের যে জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা, একটু বিকাল হলেই প্রচুর এই গ্রামের মানুষ এসে ভিড় করে জলযাত্রীদের দেখার জন্য। আর আমিও বাড়ির ছাদ থেকে প্রত্যেক দিন এই শ্রাবণ মাসে রাত্রে যখন চাবি দিতে উঠি, এই রোডের দিকে তাকিয়ে দেখি রাত 12টা, তখনও লক্ষ লক্ষ মানুষ বাবার উদ্দেশ্যে ছুটে চলেছে। আর আজ আমি নিজেই সেই বাবার যাত্রী। এখানেই হয়তো আমার স্ত্রী আর আমার ছেলে দেখা করতে আসতো, কিন্তু আমার স্ত্রী আমাকে শেওড়াফুলি হেল্প করার পরে ওখান থেকে তার বাপের বাড়ি, আর আমার ছেলে তার মামার বাড়ি, তার ভাইয়ের জন্মদিনে নেমন্তন্ন খেতে গিয়েছে। দেখো বন্ধুরা, আমার ওই ছোট্ট একটি একতলা বাড়ি, এই লোকেশানটাই হচ্ছে আমার বাড়ি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার ছাদের ওপর রয়েছে বিদেশি ভ্যারাইটির বহু ফলের গাছ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ। অর্থাৎ জায়গার অভাবে এখন মানুষের ছাদেই বাগান করতে হয়। আর সেই ছাদের উপর খুব সহজে কীভাবে বাগান করা যায় তার জন্য অলরেডি আমার ইউটিউবে চ্যানেল আছে, এম ড্রিম গার্ডেন। কেউ যদি ফলো করতে চাও, চ্যানেলটিকে @M Dream Garden লিখে সার্চ করো, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে দেখতে পেয়ে যাবে। এই হচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে আমি প্রত্যেক দিন ক্রস করার সময় এই মায়ের মন্দির আমাদের সামনে পড়ে। তাই এই মায়ের মন্দিরে আমি অবশ্যই প্রণাম জানাবো। তারপরে আমি আবারও শুরু করব বাবার উদ্দেশ্যে যাত্রা। তো বন্ধুরা, এখন আমি এই মায়ের কাছে যাব। মায়ের কাছে প্রণাম সেরে বেশ কিছুটা পথ আসার পরে আমরা সেই রাস্তার কাছে এসে পৌঁছবো যেখানে আমরা মল্লিকপুরে দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছিল। বাঁদিক দিয়ে যে রাস্তাটা সিঙ্গুর বাজারের উপর দিয়ে আসছে, সেই রাস্তাটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেই রাস্তা। আর আমরা যে রাস্তায় এলাম দুর্গাপুর হাই রোডের উপর দিয়ে, সেই দুটো রাস্তায় কামারকুণ্ডু ঢোকার আগেই কিন্তু এক হয়ে যাবে। আবারও আমরা একই সঙ্গে চলতে থাকবো বাবার উদ্দেশ্যে। আর সামনেই পড়বে কামারকুণ্ডু স্টেশন, আর ওখানে আছে ওভারব্রিজ, অর্থাৎ উপর দিয়েই আমাদের যেতে হবে। এখন আমরা আছি কামারকুণ্ডু ব্রিজের ওপর। আর এই ব্রিজের উপর থেকে চারিপাশটা দেখাবো তোমাদেরকে একবার। খুব সুন্দর ভিউ আছে। আর নিচের দিয়ে এই চলে যাচ্ছে কট লাইন, বর্ধমান লোকাল।
আর আরেকটু আগেই আমি তোমাদের এটাও দেখাবো, উপর দিয়ে ঠিক কট লাইনের উপর দিয়ে যে তারকেশ্বর লাইন চলে যাচ্ছে সেটাও আমি তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এখান থেকে তোমরা বুঝতে পারবে, এতক্ষণ আমি জুম করছিলাম না, এখান থেকে তোমরা বুঝতে পারবে উপর দিয়ে যে তারকেশ্বর লাইনের ট্রেন চলে যাচ্ছে, অর্থাৎ নিচের দিয়ে কট লাইন আর উপর দিয়ে তারকেশ্বর লাইন। এখন আমরা কামারকুণ্ডু স্টেশন ক্রস করে সামনের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে রাস্তার কন্ডিশন আবারও খারাপ শুরু হলো। এখান থেকে নালিকুল যাওয়ার আগে পর্যন্ত রাস্তা খুবই খারাপ। আর এর আগে যখন আমরা বৈদ্যবাটি ওই দিল্লি রোড ক্রস করেছিলাম, তারপর থেকে দিয়াড়া আসা পর্যন্ত রাস্তাটা ছিল প্রচণ্ড খারাপ। তার কারণ ওইখানে নির্মাণ কাজ চলছিল আর সেই সময় রোদ্দুরও ছিল, অর্থাৎ নিচে যেমন পিচ গরম হয়ে গিয়েছিল, তার সঙ্গে কুঁচো পাথর পায়ে লেগে আমাদের পায়ের অবস্থা ওখানেই খারাপ হয়ে যায়। আর তারপরে রাস্তাটা বেশ কিছুটা সময় আমরা ভালো পেলাম, কিন্তু এখান থেকে আবারও আমরা রাস্তা খারাপ পেয়েছি, অর্থাৎ নালিকুল পর্যন্ত এখন আমরা এই ধরনের খারাপ রাস্তার উপর দিয়ে যাব, তারপর কিছুটা হলেও ভালো রাস্তা আমরা পাবো। যে সমস্ত বন্ধুরা হাঁটা কন্টিনিউ করতে পারছো না, খুবই কষ্ট হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো, কামারকুণ্ডু তো ছিল পাশেই, তোমরা দেখতেই পেয়ে গিয়েছো। এরপরেও যদি মনে হয় তোমাদের ট্রেন ধরতে হবে, তো এই লোকেশনটা ভালো করে দেখে রাখো। এটা হচ্ছে নালিকুল স্টেশন, খুব কাছাকাছিই পাবে, অর্থাৎ এখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিট এই রাস্তা দিয়ে তোমরা যদি চলে যাও, তাহলেই তোমরা পেয়ে যাবে নালিকুল স্টেশন। দেখো, ভালো করে লোকেশনটা দেখে রাখো। 20 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা পৌঁছে গিয়েছি কাশী বিশ্বনাথ। পাশেই কিন্তু মালিয়া স্টেশন। আর এই কাশী বিশ্বনাথে রয়েছে বাবার বিশাল একটি মূর্তি। সেই মূর্তিতে আমি জল ঢালবো, যেহেতু আমি আরও একটা এক্সট্রা ডাব্বায় জল নিয়েছিলাম। এখানে বিশাল একটা লাইন, সেই লাইনে দাঁড়িয়ে আমি জল ঢালবো এবং এখানেই বেশ কিছুটা সময় আমি রেস্ট করবো। এই লোকেশনটা হচ্ছে হরিপাল স্টেশন, অর্থাৎ এখান থেকেই তোমরা লাস্ট কিন্তু ট্রেন ধরে নেওয়ার চেষ্টা করো যারা কন্টিনিউ করতে পারবে না, তার কারণ এর পরবর্তী কিন্তু কাছাকাছি কোনো স্টেশন তোমরা পাবে না। আর এই 21 কিলোমিটার পথ চলার পর আমাদের সামনে পড়ে রইল বাকি 16 কিলোমিটার রাস্তা। এই 16 কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের অতটা সহজ হবে না, কারণ এরপর থেকে আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ। ভিডিও করা তো দূরের কথা, খুবই কষ্টকর হয়ে পড়েছিল আমাদের জার্নি। তো সেই কারণে হয়তো আর বেশি ভিডিও আমি করতে পারবো না। এরপরে একেবারে আমি তোমাদের লোকনাথ গিয়েই দেখাবো যে আমি লোকনাথ পৌঁছেছি। বন্ধুরা, আমি অবশেষে পৌঁছে গিয়েছি লোকনাথ বাবার মন্দির। আর এখানে আমি লোকনাথ বাবার কাছে জল ঢালবো, আর তারপরে চলে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। এখানে আসা মানেই আসল কাজটা আমরা সেরে ফেলেছি। মাত্র আমাদের সামনে আর 3 কিলোমিটার। দেখো, এখন আমরা পৌঁছে গিয়েছি সেই মন্দিরের যে বেশ কিছুটা দূরে রাস্তার ওপর একটা গেট থাকে, সেই গেটের কাছে। এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার। এই 37 কিলোমিটার যাত্রা অতই সহজ ছিল না বন্ধুরা। বহু ঘাত প্রতিঘাতকে পিছনে ঠেলে দিয়ে বাবার নাম নিয়ে আমাদের পৌঁছে যেতে হবে বাবার উদ্দেশ্যে। হর হর মহাদেব।
আমরা পৌঁছে গিয়েছিলাম 1টা নাগাদ, আর মন্দির খুলবে 4টে। সিঙ্গেল লাইনে বসে পড়েছিলাম রেস্ট করার জন্য, কিন্তু পুলিশ সবাইকে একসঙ্গে এইভাবে ঠেলে দেয়। আগের বছর থেকে সিস্টেমটা এইভাবে খারাপ হয়ে গিয়েছে, আর এই ভিড়ের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। ফাইনালি আমি এখন রয়েছি বাবার মন্দিরের ভেতরে। বহুদিনের মনের ইচ্ছা আজ পূর্ণ হয়ে গেল। বাবার মাথায় জল ঢালা কমপ্লিট করলাম। হর হর মহাদেব।